এ পিঠে আলো তো অন্য পিঠে অন্ধকার। রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার অতিথি হিসেবে যুক্ত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আকমল হোসেন এবং আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এই পিঠোপিঠের আজকের আয়োজনে। ইসরায়েল ইরান যুদ্ধ শেষ কোথায় এই শিরোনামে কথা বলতে যাই, এবং আমি শুরুতে আপনাদের কাছে আসলে শেষ পরিস্থিতিটা কেমন আপনাদের বিশ্লেষণে সেটা জানতে চাই। জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে শুরু করি যে আজকে ষষ্ঠ দিন। আম, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি মতিগতি বা ধরন আপনার কাছে আসলে কেমন মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। খুবই একটা অনিশ্চিত সময়ের মধ্যে আমরা কথা বলছি এবং আপনি যেটা বলছিলেন আজকে শেষ হচ্ছে বা আজকে ডেভেলপমেন্টের যে প্রধান বিষয়গুলো এটা হচ্ছে যে গতকালই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে বলেছিলেন তারা মোটামুটি নিঃশর্ত ভাবে তারা আত্মসমর্পণ করুক, নয়তো তারা আরো ধ্বংস দেখতে পাবে। তো তার জবাবে আজকে ইরানের যিনি প্রধান মিস্টার খামেনি, তিনি এটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলছেন যে ইরান কখনো আত্মসমর্পণ করে না এবং তিনি বলছেন যুদ্ধ সবে শুরু হয়েছে এবং তিনি ইসরায়েলিদের জন্য একটা সতর্ক বার্তা দিয়েছে, ইরানের জনগণকেও ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এর মধ্যে এই কথাবার্তার মধ্যে কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ চলছে। ইরানের আজকে সেন্ট্রিফিউজ ফ্যাক্টরি, যেটা অর্থাৎ তাদের পারমাণবিক স্থাপনার আহ, যে অন্যতম একটা উপাদান হচ্ছে সেন্ট্রিফিউজ, এই কারখানার উপর ইসরায়েলিরা আক্রমণ করেছে। আরো তেহরান আরো কয়েকটা জায়গায় আক্রমণ চালিয়েছে তারা। অন্যদিকে ইরানের দিক থেকে ইরান ইসরায়েলে কয়েক জায়গাতে মিসাইল আক্রমণ চালিয়েছে। সো আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। গতকাল G7 এর মিটিং এর যে ডিক্লারেশন, সেখানেও এই যুদ্ধের জন্য দায়টা ইরানের উপর চাপানো হয়েছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কথা শুনে যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছে। আরেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আজকেই তাদের B-52 বোমার্স যেগুলো আছে, যেগুলি বড় বাংকার ব্লাস্টার বম যেগুলো আছে, যে বমগুলো বলা হচ্ছে যে যদি ইরানের ফার্দোতে যে তাদের যে প্রতিষ্ঠানটা আছে পারমাণবিক প্রক্রিয়াজাতকরণের প্রতিষ্ঠান, সেখানে যদি বোমা ফেলতে হয় বা মাটির নিচে গভীরে এই তাদের পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজটাকে নষ্ট করতে হয়, তাহলে ওই বোমা ছাড়া আর অত নিচে যাওয়ার কোনো উপায় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র সেই ধরনের বোমার বিমানগুলো মোতায়েন করেছে। তো আশঙ্কার দিক হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে এতে সংশ্লিষ্ট বা সংযুক্ত হয় সক্রিয়ভাবে, তাহলে ইরানের আহ, রাষ্ট্র ধর্মীয় প্রধান যিনি মিস্টার খামেনি আজকে কিন্তু সতর্কবাণী করেছেন যে তার ফলাফল ভয়ঙ্কর হবে এবং সেটাই আশঙ্কার কারণ। এই 6 দিন যুদ্ধের পরেও আমরা একটা একটা বিপজ্জনক অনিশ্চয়তার মধ্যেই আছি। জি, জি। জনাব হুমায়ুন কবির, আপনি বেশ কিছু কথা বললেন যে দায় চাপানো হচ্ছে ইরানের উপরে। আমি ডক্টর আকমল হোসেন আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে দায়টা কার? ইরানের উপরে তো হামলা হলো প্রথমে আমরা দেখলাম। এখানে দায়টা আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? আর এই যে এটা এর সাথে সাথে এই প্রশ্নটাও করে রাখি যে আহ, এই নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ইরান বলছে ক্ষমা চাবেন, আমরা দেখেছি মাঝখানে রাশিয়াও মধ্যস্থতার একটা প্রস্তাব দিচ্ছে, সেখানেও কোনো সাড়া নাই। তাহলে মানে কোন দিকে, কতদিন যুদ্ধ কি অনেক দীর্ঘমেয়াদী হবে এরকমই একটা আভাস? এই যে দায় চাপানোর কথা বললেন, ইরানের উপর যে দায় চাপানো হচ্ছে, আহ, এটা তো অবাক হবার কোনো কারণ নেই। কারণ এই কথাটা কে বলছে? পৃথিবীর সবচেয়ে পরাক্রমশালী রাষ্ট্র, যারা মনে করে সমস্ত পৃথিবীটাই তাদের করতলে আছে। এমনকি এরা আচরণ করে অনেকটা, যে একজন অন্ধকে যদি বলা হয় যে সে তো কিছু দেখতে পাচ্ছে না, তো তিনি যদি বলে না না আমি তো দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি, অনেকটা এইরকম। তো ইরান প্রথম আক্রান্ত হয়েছে এবং ইরানকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা অনেকেই, অনেক রাষ্ট্র
পাশ্চাত্যের যারা গোষ্ঠী বিলং করে, সেই রাষ্ট্রগুলোও বলছে ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আলোচনা চলছিল, পরমাণু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনা শেষ করার আগে আহ, আমরা দেখলাম আক্রমণ করলো। তো ফলে আহ, এই যে আলোচনার যে সুফলটা, আলোচনায় কি ফলাফল আসতো, বাট এটা কি ইরান রাজি হতো কিনা বা রাজি হতো, এটা জানার আগে ইরানকে আক্রমণ করা হয়। সুতরাং এটাকে আহ, মানে এখন যদি বলা হয় যে ইরান দায়ী, ইরানি শান্তি রক্ষা, বিশ্ব শান্তির প্রতি হুমকি, তাহলে তো এটা নতুন কিছু না। কারণ ডক্টর আকমল, এই যে আলোচনা চলছিল, মানে যুক্তরাষ্ট্রই তো আলোচনা চালাচ্ছিল ইরানের সাথে। এখন যুক্তরাষ্ট্রের এই আলোচনাকেই পাত্তা না দিয়ে, তোয়াক্কা না করে ইরানে হামলা চালিয়ে ফেললো ইসরায়েল। এতে যুক্তরাষ্ট্র আপত্তি না করে যুক্তরাষ্ট্র বরং সমর্থন কেন দেয়? সেটাই তো আশ্চর্যজনক বিষয়, যে যারা আলোচনা ইনিশিয়েট করলেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারই পরম মিত্র ইসরায়েল, এটা আমেরিকার আলোচনার তোয়াক্কা না করেই আক্রমণ করে দিল। এবং সাথে সাথে আমেরিকানরা আবার বলে ফেললো যে ইরানের হাতে শেষ সময় শেষ হয়ে আসছে, এখনই তাদেরকে চুক্তি করতে হবে। তাহলে আপনি কূটনৈতিক যে প্রক্রিয়াতে আপনি গেলেন, সেটার কি অর্থ আছে? আসলে এই যে আমরা যখন আন্তর্জাতিক সম্পর্কে আন্তর্জাতিক আইন, ন্যায়, নীতির কথা বলি, এর অর্থ কিন্তু আপনি ছোট রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র এবং বৃহৎ রাষ্ট্রের জন্য আলাদা আলাদা। এবং আমরা স্মরণ করতে পারি যে 2003 সালে যখন ইরাক আক্রমণ করেছিল আমেরিকানরা, তখনও ইরাকের ব্যাপারে তারা বলছিল যে ইরাক হচ্ছে WMD সংগ্রহ করেছে এবং ইরাককে আপনার এই WMD থেকে মুক্ত করতে হবে। এবং সে সময় আন্তর্জাতিক যেটা সংস্থা, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে প্রতিনিধি যারা ইন্সপেক্ট করতে গেলেন, ইন্সপেকশন রিপোর্টও বলা হচ্ছিল যে কোনো এটা WMD নেই। এবং সেই রিপোর্টের তোয়াক্কা না করে আমেরিকানরা সরাসরি আক্রমণ করেছিল। এবং আমেরিকার পরম মিত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী সেই সময় যিনি ছিলেন, টনি ব্লেয়ার, তিনিও পরে স্বীকার করেছিলেন যে কোনো WMD বলে কিছু ছিল না। তার মানে আপনি সেই এসবের গল্পের মতো, যে আপনার তুই নষ্ট না করলেও আমার পানি তোর বাবা নষ্ট করেছিল বলে তাকে সেই শাবক, মেষ শাবকের উপর লাফিয়ে পড়েছিল যে আপনার নেকড়ে। তা আমরা এক্ষেত্রেও তাই দেখছি, এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ জি। ইরানের হাতে এখন ব্যাপার হলো যে আমরা ইরান যে পাল্টা এবার যেটা করছে, মানে প্রতি উত্তর যেটা করছে, এটা তো ইরানের আত্ম মানে অধিকার, মানে রক্ষার্থে। নিজে রক্ষা করার অধিকার। তো সেটাতে ইয়ে করার কিছু নেই, জি। কিন্তু ডক্টর কি আকমল ফল হোসেন, হবে সেটা। আত্মরক্ষার্থে করছে। আমি আরেকটু আসবো যে আরো কোন দিকে যাচ্ছে আপনাদের কাছে বোঝার চেষ্টা করবো। আমি জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু এই যে মানে ইরাকের প্রসঙ্গটা আসলো, সে সময় যেই রিপোর্টগুলো ছিল, নিজেদের রিপোর্টকেই অস্বীকার করে, অগ্রাহ্য করে হামলা চালানো হলো। এখনও দেখা যাচ্ছে, গেল মার্চে ইন্টেলিজেন্স প্রধান যুক্তরাষ্ট্রের তুলসি গ্যাবার্ড তিনি বলেছিলেন যে ইরান আসলে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে না, খামিনি সেই স্থগিতই রেখেছেন সেই প্রজেক্টটা। সেই বিষয়ে যখন সিএনএনের সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করছিলেন, ট্রাম্প বলছেন আহ, ওটাকে তিনি কেয়ারই করেন না বা পাত্তাই দেন না সেই বিষয়ে। তিনি বলছেন ভেরি ক্লোজ, মানে নিউক্লিয়ার ওয়েপন তৈরির ভেরি ক্লোজ, খুব কাছাকাছি অবস্থায় চলে গেছে ইরান। তাহলে নিজেরাই নিজেদেরকে পাত্তা দেয় না, মানে কোনো রকম অবস্থান কি নাই, কিছু প্রমাণ করতে হয় না, বা মানুষের কাছে কিছু পরিষ্কার করার প্রয়োজন হয় না, যা ইচ্ছে করে ফেলা যায়, এরকমই কি একটা অবস্থায় পৌঁছে গেছে এখন? আহ, সেটা মানে এখন অবস্থা দৃষ্টে খানিকটা তাই মনে হচ্ছে। তবে আমি দুইটা কথা বলি। একটা হচ্ছে যে আমরা লিডারশিপের মধ্যে সাইকোলজিক্যালি ড্রিভেন লিডারশিপ, আকমল ভাই তো এখানে আছেন, মার্কিন একজন স্কলার জার্ভিস, তিনি 1979 সালেই 1969 সালে
পারসেপশন এন্ড মিসপারসেপশন বলে একটা বিষয় নিয়ে গবেষণা শুরু করেছিলেন, এবং তারপর থেকেই এই দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীকে দেখা বা পারসেপশন দিয়ে পৃথিবী দেখার একটা প্রবণতার কথা তিনি বলেছিলেন। আমার কাছে মনে হয় যে মার্কিন প্রশাসন এখন মোটামুটি ওই চোখে দেখা পৃথিবীর ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নিতে চেষ্টা করছে। আপনি যেমনটা বলছিলেন, তুলসী গাবার্ড তো গত মার্চ মাসে সরকারিভাবে মার্কিন সরকারের গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে তিনি বলেছিলেন যে আমরা এমন কোনো লক্ষণ দেখছি না যা হুম। ইরান তার এমন এমন কোনো কাজ করছে না যেটা অস্বাভাবিক মনে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প তারই ইন্টেলিজেন্স চিফকে, আপনি যে ঠিকই বলেছেন, তিনি ওনাকে অগ্রাহ্য করে বললেন যে আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় এটা খুব কাছাকাছি। এখানে তথ্যপত্রের চাইতে আমার ভালো লাগা মন্দ লাগা দিয়ে কগনিটিভ হুম। বায়াস যেটাকে বলা হয় সেটা দিয়ে উনি দেখতে চাচ্ছেন এবং সেখানে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। ওই যে ডক্টর আকমল হোসেন যেমনটি বলছিলেন, তুই ঘোলা করিস নাই, তোর বাপ ঘোলা করেছে পানি, ওরকম একটা অবস্থা। দ্বিতীয় আমার কাছে যেটা মনে হয়, সেটা আমার নিজে যেহেতু কূটনীতি জগতে একটু বিচরণ করেছিলাম, ওনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশনও কাজ করছে। সেটা হচ্ছে যে তিনি দুইটা জায়গাতে চেষ্টা করছিলেন এর আগে, বিশেষ করে ইউক্রেনে তিনি চেষ্টা করছিলেন এবং বলছিলেন যে একদিনের মধ্যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করে দিতে পারবেন। প্রেসিডেন্ট পুতিনের সাথে যখন নেগোসিয়েশন হলো বা এদের সাথে নেগোসিয়েশন হয়েছে, তখন তিনি বুঝতে পেরেছেন যে এটা ভারী কমপ্লেক্স, বেশ জটিল একটা জিনিস। এবং এখানেও কিন্তু এই যে 5 দফা ইরানের সাথে যে নেগোসিয়েশন হয়েছিল, তাতেও আমার ধারণা আমেরিকানদের মধ্যে একটা ধারণা জন্মেছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে, যে এই বিষয়টা বোধহয় সহজে করা যাবে না, ইরান লম্বা ধরনের একটা নেগোসিয়েশন যেতে হবে। এন্ড সেই কারণে তিনি হয়তো হতাশ হয়েছে, এটা হতে পারে। এবং সেই হতাশার মধ্যে আগুন ঢেলেছে বা তেল ঢেলেছে বলতে পারেন নেতানিয়াহু। কারণ নেতানিয়াহু গত 20 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ইরানকে পিন ডাউন করার জন্য, অর্থাৎ ইরানের উপর আক্রমণ চালিয়ে তাদের মতে তাদের সবচেয়ে শক্তিশালী তাদের যে প্রতিদ্বন্দ্বী আছে তাকে নিশ্চিহ্ন করা। তো সেই জায়গায় আমার ধারণা যে মার্কিন প্রশাসন এবং ইসরায়েলি চিন্তার একটা সমন্বয় ঘটেছে, এবং সেই ভিত্তিতেই ইসরায়েল এই একেবারেই আনপ্রভোকড, একেবারেই অন্যায়, আইন আন্তর্জাতিক রীতিনীতির বাইরে, আইন রীতিনীতির বাইরে এরকম একটা আক্রমণ চালিয়েছে। তো এখন সেই জায়গায় কোথায় যাব আমরা জানি না, কিন্তু এটা ঠিক যে ইরান কিন্তু ইরাকও নয়। ইরান কিন্তু ইটস এ সিভিলাইজেশনাল স্টেট, এবং ইরানের সুদীর্ঘ ইতিহাস আছে। এবং ইরানের ভেতরে ধরেন আমরা জানি ইরানের ভেতরে কিছু মতদ্বৈততা আছে, কিন্তু এটাও আমরা জানি যে ইরানের সাথে পশ্চিমা জগতের এই সংঘাত বা আপনি যদি বলেন প্রতিদ্বন্দ্বিতা, এটা শুরু হয়েছে কিন্তু 1953 সাল থেকে। মোসাদ্দেককে, তৎকালীন প্রধানমন্ত্রী, ইরানের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার তখন ব্রিটিশরা করেছে উইথ আমেরিকান হেল্প। এখন এই জেনারেশনস আফটার জেনারেশনস কিন্তু ইরানিয়ানসরা এই ওয়েস্টের এগেনস্টে ফাইট করে বা প্রতিদ্বন্দ্বিতা করে টিকে আছে। কাজে কেউ যদি এখন মনে করে যে আজকে 2টা বোম মারলে বা 5 জন নেতাকে মেরে ফেললে সমাধান হয়ে যাবে, তাহলে আমার মনে হয় যে এখানে যথেষ্ট পরিমাণে চিন্তার ভিত্তিটা হয়তো শক্তিশালী নয়। জি। জি। ইরান 8 বছর লড়াই করেছে ইরাকের সাথে, তখন কিন্তু সবেমাত্র ইসলামিক এই বিপ্লবের এই বর্তমান সরকার মাত্র ক্ষমতা এসেছে, তখন কিন্তু তারা টিকেছে, এবং তখনও পশ্চিমা জগৎ ইরাকের মাধ্যমে এই আক্রমণ পরিচালনা করেছিল। 8 বছরও কিছু হয়। কাজে এখন আমি জানি না এটা কোথায় যাবে, বাট ইরান একাই যুদ্ধটা এখন করতে হচ্ছে, এটা পরিষ্কার। তার পাশে এই জি। মুহূর্তে আর কি। জি, পাশে কে আছে, কে থাকতে পারে সেটি নিয়ে আরেকটু কথা বলবো। সামনে কেউ যুক্ত হতে পারে কিনা সেটি নিয়েও জানতে চাইবো। কিন্তু আসলে যেই জায়গাটি আসলো যে এখন ঠিক কি চায় ইসরায়েল? এই যে হামলাটা করলো, কি উদ্দেশ্য নিয়ে, কি অর্জন করতে চায় বলে হামলাটা করলো? মানে তাদের কাছে তো ইন্টেলিজেন্স রিপোর্ট আছে, তারা সেটাকে পাত্তা দিক বা না দিক, কিন্তু তাদের কাছে তো একটা চিত্র আছে। তারপরে আসলে এই হামলাটা করে ইসরায়েল কি করতে চায়, যুক্তরাষ্ট্র কি অর্জন করতে চায়, সেটি একটু জানতে চাই ডক্টর আকমল। ইসরায়েল তো দিনে দিনে শক্তিশালী হচ্ছে এই অর্থে যে আহ, হামাসের যে প্রতিরোধ, হামাসের প্রতিরোধকে বলতে গেলে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল।
এবং যে হারে মানে গোলাবর্ষণ হয়েছে আহ, নিরীহ নরনারীর উপর, তাতে আন্তর্জাতিক সম্প্রদায় একদম ভ্রুক্ষেপ করেনি। ফলে এদিকে আপনার হামাস চলে এলিমিনেটেড হয়ে গেছে, তারপরে হিজবুল্লাহকেও আহ, ঠান্ডা করা গেছে। আর ওইদিকে যে আহ, হুতি হুতিরা যে কাজ এখনো করছে সেটা, মানে মাঝে মাঝে যে মিসাইল ছুড়ে মারছে, সেটা খুব ইসরায়েলকে ভয় দেখাতে পারছে না। অন্যদিক দিয়ে আরব জগতে এক সময়, মানে ইরানের আশেপাশে যে আরব দেশগুলো, এই দেশগুলোর ভিতর থেকে অনেক বেশি এক সময় পাশ্চাত্য বিরোধী ভূমিকা পালন করেছে। যেমন মানে ইরাক, সাদ্দাম হোসেনের নেতৃত্বে যে ইরাক, সেই ইরাক বা সিরিয়া, হাফেজ আসাদের নেতৃত্বে যে সিরিয়া, আমরা দেখতে পেয়েছি যে এই রাষ্ট্রগুলো আহ, তারপরে যখন ইয়াসের আরাফাতের নেতৃত্বে আহ, প্যালেস্টিনিয়ানদের যে পিএলও সংগঠিত শক্তি ছিল, তারা পাশ্চাত্য বিরোধিতা যেমন করেছে, আবার অন্যদিক দিয়ে ইসরায়েলকেও তারা সমানে মোকাবেলা করার চেষ্টা করেছে। কিন্তু এই যে প্রতিরোধগুলো, এই যে মানে ইসরায়েলের কে লক্ষ্য করে কোনো আহ, রাজনৈতিক বা সামরিক পদক্ষেপ নেই বলতে গেলে। আর সেদিক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন, আমি আগেই বলেছি যে আমরা সবাই জানি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তো আর তারা তেমন কোনো কোনো চ্যালেঞ্জ সামনে নেই, মানে চীন ছাড়া আর কেউ চ্যালেঞ্জ করে না। তো সুতরাং এই যে একটা আহ, আপনার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইসরায়েলের জন্য এটাই স্বাভাবিক। তারা তাদের যে একমাত্র প্রতিদ্বন্দ্বী এই এলাকায়, সেই প্রতিদ্বন্দ্বীকে যদি এলিমিনেট করতে পারে বা তার শক্তি হ্রাস করতে পারে, সেই কাজটা তারা খুব আনন্দের সাথে করবে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি এবারে আক্রমণের ধরনটা এরকম যে পরমাণু অস্ত্র যেগুলো তৈরি করবে বলে বলা হচ্ছে, যে যে কেন্দ্রগুলোতে পরমাণু পরীক্ষা করা হচ্ছে, সেই কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেওয়া। তারপরে তাদের যে সামরিক নেতৃত্বের উঁচু বড় বড় যে ইয়েরা, কমান্ডার, তাদেরকে ফিজিক্যালি এলিমিনেট করে দেওয়া। এমনকি তাদের এই প্রধান নেতা যে, তাকেও টার্গেট করার কথা ইসরায়েল ভাবছিল, যেটা নাকি আমরা জানতে পারলাম যে আমেরিকা তাকে মানা করেছে, এটা করো না। তো আমরা যদি এভাবে দেখি যে, তার মানে ইরান যেহেতু তার জন্য এখন একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে যদি ওভারকাম করতে পারে, তাহলে ইসরায়েলের যে ঔদ্ধত্য, এই এলাকাকে পুরোপুরি তার নিচের হাতে কবজা করে ফেলবে। আমরা আমরা আরেকটা জিনিস এখানে বলা দরকার, যে আমেরিকানদের এই ট্রাম্প সাহেবই তার গত প্রশাসনে এই আব্রাহাম অ্যাকর্ড সই করিয়েছিলেন এই আহ, ইসরায়েলের সাথে তার প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো। যার ফলে আরব আমিরাত থেকে শুরু করে সুদান টুদানের সমস্ত সব রাষ্ট্রগুলোই এখন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, ব্যবসা বাণিজ্য করছে। অতএব বিরোধীটা কোথায়? কে ইসরায়েলকে বিরোধী হিসাবে সামনে আসতে পারে? সেটা একমাত্র ইরান। অতএব ইরানকে তারা টার্গেট করছে বলে আমি জি, বলবো। মানে তাদের সেই ঔদ্ধত্য বজায় রাখার জন্য এত প্রাণহানি, এত ক্ষয়ক্ষতি, তাতে আসলে মানে অবশ্যই না। এইটুকু সামর্থ্য বা স্বার্থ বজায় রাখার জন্য আমি একটু এটাও জানতে চাই জনাব হুমায়ুন কবির, যে এই একই সাথে ইসরায়েল গাজায় এখনো হামলা চালিয়ে যাচ্ছে, সেদিক থেকে দৃষ্টিটা হয়তো একটু সরেও যাচ্ছে আমাদের। সেখানে যুদ্ধ চলছে, যুদ্ধ এখন শুরু হলো ইরানের সাথে। একদম আমাদের ঢাকা বিভাগের মতো আয়তনের একটা দেশ হচ্ছে ইসরায়েল। এই ছোট্ট একটা দেশ একসাথে এতগুলা যুদ্ধ চালিয়ে যাবার মতো সমর্থন এবং সামর্থ্য দুটোই কি সামনে পাবে? মানে এতদিন তো দেখছি পেয়েই আসছে, সামনে পাবে? এটা তো নির্ভর করে আপেক্ষিক অবস্থার উপরে। ধরেন, আপনি যে সামর্থ্যের কথা বললেন, নিঃসন্দেহে ইসরায়েলের সামরিক সামর্থ্য যে কোনো আরব দেশের চাইতে বেশি ছিল, এখনো আছে।
এবং সেটা অনেকবার পরীক্ষিত হয়েছে। সেটি কি কারণ যুক্তরাষ্ট্র আছে বলে, নাকি ইসরায়েল একাই স্বয়ংসম্পূর্ণ? শুধু যুক্তরাষ্ট্র না, তাদের নিজস্ব সক্ষমতাও, যেমন ধরেন 1967, 1967 সালে সিরিয়া, জর্ডান এবং ইজিপ্ট, এই তিনটা রাষ্ট্র মোটামুটি ভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। এবং সেখানে কিন্তু প্রিএমটিভ স্ট্রাইক, ওই এখন যেটা করেছে তখনও তাই করেছিল। ইজিপ্টের পুরো এয়ারফোর্সকে শেষ করে দিল যুদ্ধ শুরু হওয়ার আগে। এবং ফলে সিনাই মরুভূমি বিরাট জায়গা দখল করলো, জর্ডান নদীর পশ্চিম পার দখল করে ফেললো, গোলান মালভূমি যেটা আছে, গোলান হাইটস, সেটাও দখল করলো। এবং আজকে যে প্রসারিত ইসরায়েল দেখেন আপনি, এটা কিন্তু এই 67-এর যুদ্ধের পরেই হয়েছে। এবং এরপরে তারা 1973 সালের অক্টোবরের যুদ্ধে খানিকটা ব্যাকফুটে গিয়েছিল ইজিপ্টের সাথে, কিন্তু তারপর থেকে আর সত্যিকার অর্থে ইসরায়েলের সামরিক যে ক্ষমতা, সক্ষমতা, সেটা ক্রমাগত তারা বাড়িয়ে গেছে। এটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি এখনো পর্যন্ত হয়নি সামর্থ্যের দিক থেকে। এখন তাদের ইচ্ছা যদি বলেন, সেটা তো এখন পরিষ্কার যে তারা মধ্যপ্রাচ্যে এককভাবে কর্তৃত্ব করার অবস্থায় তারা যেতে চায়। এবং ইরানের যুদ্ধ যদি তারা সামাল দিতে পারে, তাহলে কিন্তু সেই তাদের যে লক্ষ্য তারা রেখেছে, সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবে। এবং আপনি জিজ্ঞেস করেছিলেন ভাইকে যে আহ, যে আহ, লক্ষ্য কি ছিল, তিনটা লক্ষ্য নিয়ে তারা গেছে। প্রধান ছিল পারমাণবিক গবেষণাগারগুলো ধ্বংস করা, দ্বিতীয় ছিল ব্যালিস্টিক মিসাইল যেগুলো আছে ইসরায়েলের জন্য হুমকি, সেটাকে ডিস্ট্রয় করা। আর থার্ড ছিল রেজিম চেঞ্জ, এই সরকার পরিবর্তন করে দিতে চায় যাতে আর কখনো এই চিন্তা বা এই পারমাণবিক চিন্তা মাথায় না আসে, কাজে ওদেরকে সরিয়ে দাও। তো এই তিনটা উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু এই আক্রমণটা শুরু করেছে। এবং সেটা কতটা হবে জানি না, কিন্তু এটা সত্যি কথা যে ইরানের সামরিক প্রধান প্রধান সামরিক কর্মকর্তাদেরকে মেরে ফেলা হয়েছে, পারমাণবিক বিজ্ঞানীদেরকে মেরে ফেলা হয়েছে। কাজে ইরানের জন্য ইটস এ ডিফিকাল্ট টাইম নিঃসন্দেহে। এখন তারা বলছে যে খামেনি, যিনি তাদের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাকেও তারা ইচ্ছা করলেই মারতে। তো এখন এইটা মানে একটা, আমি বলবো যে এরকম পরিস্থিতি কিন্তু আমরা গত 20-25 বছরে কিন্তু আমরা দেখিনি। ইভেন কি 1991, যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম গালফ ওয়ার করে, তখন কিন্তু সাদ্দাম হোসেনকে মারার কথা বলেনি, এটা শুনিনি। কিন্তু আমরা যুদ্ধ, বড় বুশ, সিনিয়র বুশ এক পর্যায়ে যুদ্ধ থামিয়ে দিয়েছে, এবং তারা কিন্তু সাদ্দামকে জানে মেরে ফেলবার কথা প্রকাশ্যে বলেননি। কিন্তু এবার কিন্তু আমরা ইসরায়েলের মুখ থেকে শুনছি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ থেকে এইসব কথা শুনছি। তো এগুলো আন্তর্জাতিক সম্প্রদায় বা আন্তর্জাতিক রীতিনীতির শুধু বরখেলাফ নয়, এটা যে কোনো শিষ্টাচারেরও বাইরে। কারণ আপনি একটা দেশের সরকার প্রধানকে প্রকাশ্যে মেরে ফেলবার হুমকি দেন কি করে, এটা আমার কাছে বোধগম্য নয়। জি, ট্রাম্প বলছেন অন্তত এখনই না, মানে সামনে মেরে ফেলায় হতেই পারে, এরকম একটা বিষয় মনে হয় আছে। আমি একটু পারমাণবিক সক্ষমতার জায়গায় একটু, আপনি বলছিলেন যে, মানে আপনারা বলছিলেন যেটি একটা লক্ষ্য হচ্ছে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, সেটার একটা উদ্যোগ। ইসরায়েলও তো পারমাণবিক শক্তি সম্পন্ন, তাই নয় কি? হ্যাঁ, ইসরায়েলের আজকেও শুনেছি 90টা পারমাণবিক বোমা আছে। এবং তাহলে তাদের আছে, যুক্তরাষ্ট্রের আছে, অন্য কারো বিরুদ্ধে তারা লাগে কেন? মানে আমাদের থাকলে ঠিক আছে, অন্য কারো থাকতে পারবে না? সেটা, এবং অবশ্যই ইসরায়েলে যে আছে কথাটা সেটা তো তো তাই। বলে না। কিন্তু এটা আলোচনা তো নাই, সমস্যা হচ্ছে এটা। হুম। ইসরায়েলের পারমাণবিক বোমাধারী দেশ যে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েল আছে, সেটাও কিন্তু খুব একটা আলোচনায়, আন্তর্জাতিক মিডিয়াও তো আলোচনা কম, বোদ্ধা মহলেও সেটা আলোচনা কম। তো কাজেই মধ্যপ্রাচ্যের সমস্যা তো ইরান নয়, এটা তো ইসরায়েল তার নিজে পারমাণবিক শক্তিধর দেশ, এবং এনপিটির কিন্তু সদস্য নয়। ইরান কিন্তু এনপিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির সদস্য। তো কাজেই ওই ট্রিটির আওতায় কিন্তু ইরানের বাধ্যবাধকতা আছে যে পারমাণবিক অস্ত্র তৈরি না করা। জি, আমি ডক্টর আকমল হোসেন, এই বিষয়গুলো বলবার মতো, মানে একদম প্রকাশ্য দিবালোকে যেটি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আমাদের থাকতে পারবে কিন্তু ইরানের থাকতে পারবে না, ইরান বা ইরাকের হতে গেলে সেখানে আক্রমণ করে একদম ধসিয়ে দিতে হবে। এই বিষয়গুলোতে বলবার মতো কোনো, মানে যা খুশি, একটু আগে আমি এই প্রশ্নটা করছিলাম যে
বিশ্বজুড়ে একটা স্বৈরাচারী অবস্থান নিয়ে নেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না? কেউ কি নেই এই বিষয়গুলো বলবার জন্য? এতগুলো সংস্থা, এমনকি আরব দেশগুলোও তো কেউ আরব মানে মুসলিম দেশের পাশে দাঁড়াচ্ছে না। এই অবস্থা কেন? না, আমি তো আপনাকে বলছিলাম যে বর্তমানে এই অঞ্চলে আহ, মানে একাধিপত্য যেটাকে বলে, অনেকটা একাধিপত্য আরোপ করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আপনি এটা সূত্রপাত আপনি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধীরে ধীরে এগুলো আপনার হচ্ছে, এই এই এটা বিস্তার লাভ করেছে। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল বা চীন, মাও সেতুং পর্যন্ত চীনের যে অবস্থান ছিল, মানে লাল চীন বলে যেটা পরিচিত ছিল, বা কোরিয়া, উত্তর কোরিয়া যদিও এখনো তার সেই অবস্থানটা মোটামুটি ধরে রেখেছে, কিন্তু সমাজতান্ত্রিক বিশ্ব বলে কিছু নেই তো এখন। তার মানে এটাকে আদর্শগত দিক থেকে দেখার জন্য আহ কোনো রাষ্ট্র নেই। এমনকি আমরা যে তৃতীয় বিশ্ব দেশ বলে বলা হয়, সকল তৃতীয় বিশ্ব দেশ, আমাদেরও একটা ছিল, প্ল্যাটফর্ম ছিল, সেটাকে নন অ্যালাইন মুভমেন্ট বলা হতো। সেই নন অ্যালাইন মুভমেন্টটা যদিও তাদের এক বছরে 2 বছর পর পর একবার করে শীর্ষ সম্মেলন হতো, সেখানে এই সমস্ত আন্তর্জাতিক কিছু নিয়ে আলোচনা হতো, মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই আলোচনা মানে করা হতো, বিষয় করা হতো। তো সেটাও তো নেই, সেটাও নিষ্ক্রিয়। আপনি ওআইসি কথা বলে, যে মুসলিম মুসলিম বিশ্বের যে সংগঠন, ওআইসির কি ভূমিকা আছে? গাজায় যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, শিশু, সদ্য জন্ম নেওয়া শিশুকে হত্যা করছে ইসরায়েলের বর্বররা, সেখানে ওআইসির কোনো ভূমিকা আছে? খালি একটা করে স্টেটমেন্ট দিতে পারে। বা আরো যদি আমি বলি যে আমরা জাতিসংঘ তৈরি করেছিলাম এই ইস্যুগুলোকেই করার জন্য, ডিল করার জন্য, অর্থাৎ পৃথিবী যাতে আর তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। আমাদের সৌভাগ্য যে এখন পর্যন্ত কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু তখন তো বলা হয়েছিল যে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এগুলো সব বজায় রাখার জন্য করা হলো। কিন্তু জাতিসংঘের ভূমিকা কি? জাতিসংঘ কাদের দ্বারা পরিচালিত হয়? জাতিসংঘের যারা মহাসচিব নির্বাচিত হন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লেসিং ছাড়া কোনো মহাসচিব নির্বাচিত হতে পারে? আমরা দেখছি না, হয়নি। তো সুতরাং আপনি এই যে মানে ইসরায়েলের কথা নিয়ে আমরা নিয়ে আলোচনা করছি, যে এই বিশ্ব ব্যবস্থা, বর্তমান বিশ্ব ব্যবস্থাতে আহ, কোনো তৃতীয় শক্তি তৈরি হয়নি যারা এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াবে। এবং এই ইরানের উপর যে আক্রমণ হচ্ছে, সব রাষ্ট্র এটাকে ইউরোপীয় রাষ্ট্রগুলো বলছে এটা খুব অন্যায় হয়েছে, হুম। ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে, কিন্তু আবার পরেই তারা বলছে যে ইরানই এটার জন্য দায়ী। ওই আবার সেই আমার গল্পের মতো, যে তোর বাবা তো পানি ঘোলা করেছে। তো সুতরাং পাশ্চাত্যের সভ্য লোকদের আমি কোনো স্ট্যান্ডার্ড দেখি না। তাদের স্ট্যান্ডার্ড একটাই, যে তারা তাদের সুবিধা, হুম। তারা ওই পৃথিবীতে যখন সাম্রাজ্য স্থাপন করেছিল তখন যেভাবে আচরণ করেছিল, বিভিন্ন দেশে গেছে, সিভিলাইজেশন নিয়ে গেছে, হোয়াইট ম্যানস বার্ডেন বলেছে, ক্রিশ্চিয়ানিটিকে প্রচার করার জন্য গেছে, এই সমস্ত কথা বলে তখন আফ্রিকাকে দখল করেছিল, তারপর ল্যাটিন আমেরিকার দেশগুলোর কে দখল করেছিল। তা আজকে তার থেকে ভিন্ন কোনো কিছু না। মানে আজকে হয়তো সরাসরি তারা দখল করে করে না, মানে আপনার সাম্রাজ্য স্থাপন করে না, কিন্তু বিভিন্ন দেশে যারা শাসক, তারা এই সেই একই চিন্তাধারা, অর্থাৎ তাদের ভেতরেও সেই, যদি কি বলা যায়, যে তাদের ভিতরে যদি কোনো বিবেক থাকেও, সেই বিবেকের তাড়নায় তারা এটা নিয়ে কোনো রকম জি, মানে এটাই আসলে ঐক্যবদ্ধ মানে কোনো আশ্চর্য বোধ হয় যে কোনো রকম যৌক্তিকতা ছাড়াই পশ্চিমারা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে একটা স্ট্যান্ডার্ড ছাড়াই, কিন্তু আরব দেশগুলো মানে
একের পর এক এরকম শিকার হওয়ার পরেও নিজেরা ঐক্যবদ্ধ হতে পারে না, সেটা যে কেন পারে না সেটি একটা প্রশ্ন, শুধুমাত্র লিপ সার্ভিসের মধ্যেই থেকে যায়। আমি একটু এটা জনাব হুমায়ুন কবির, আপনি শুরুতে বলছিলেন যে যুক্তরাষ্ট্র এটাতে সংশ্লিষ্ট হবার আশঙ্কার কথা, সেই আশঙ্কার মাত্রাটা আসলে কতটা? কারণ ট্রাম্পকে আমরা শুনেছি বলতে যে ইরানের সাথে যৌথভাবে পারমাণবিক স্থাপনাগুলোতে মানে ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার কথা চিন্তা ভাবনা করছে, এরকমটা বলতে শুনেছি। এটির আসলে আশঙ্কাটা কতটা? কারণ ট্রাম্পের তো আসলে মানে চিন্তা যেমন করেন তেমন একটা উদ্যোগ নিয়ে নেন, খুব ঠিক ঠিকানা নেই বলেই মনে হয়। এটা দুইটা সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা বা প্রবলতর সম্ভাবনাটা হচ্ছে তিনি যেভাবে মোবিলাইজ করেছেন মার্কিন মিলিটারিকে, তাতে মনে হয় যে একটা মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করবে। অর্থাৎ সেটা হবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান বাহিনী মিলে তারা ওই ফার্দো বলে যে জায়গাটা আছে, যেখানে পারমাণবিক পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জায়গা, এবং সেখানেই তাদের ইরানিয়ানদের সর্বাধুনিক আহ, প্রকল্পটা আহ, আহ, অবস্থিত বলে মনে করা হয়। সেটাকে বোমা মেরে উড়িয়ে দিতে চেষ্টা করবেন, এবং সেই ক্ষেত্রে আমি খুব আশ্চর্য হব না যে শুধু বমিং নয়, হয়তো আরো কিছু ফর দ্য টাইম বিং ওটা হয়েছে কিনা এটা নিশ্চিত করার জন্য এক ধরনের যেটাকে বলে বুটস অন দ্য গ্রাউন্ড হয়তো তারা সেখানে সাময়িকভাবে নিয়ে যেতে পারে। সেটা ইসরায়েলি হতে পারে, মার্কিন হতে পারে, বা যৌথ হতে পারে। এটা একটা। আরেকটা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন। কারণ একদিকে নিউকন, যারা ইরান আক্রমণকে সমর্থন করছে, যারা প্রো ইসরায়েলি বা ইসরায়েলের সাথে যারা ইসরায়েলের সাথে তারা একই মত পোষণ করেন, সেই গ্রুপের লোকজন ট্রাম্পকে এই দিকে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে। কিন্তু পাশাপাশি ট্রাম্পের রাজনৈতিক বেস যেটা বা যেটা তার ভিত্তি, ম্যাগা, মেক আমেরিকা গ্রেট এগেইন, মেগা আন্দোলনকারীরা কিন্তু এটাকে প্রতিরোধ করছে। তারা বলছে যে আমরা তো তোমাকে এই কাজের জন্য ভোট দেইনি, আমরা তোমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবস্থাটা ইমপ্রুভ করার জন্য আমরা দিয়েছি। তো মেগা গ্রুপ কিন্তু খুব ভোকাল। গত 2 দিন ধরে আমি দেখছিলাম ওদের যারা লিডার্স আছে, যারা নির্বাচনের আগেই খুব ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করেছেন বা ট্রাম্পের হয়ে কাজ করেছেন, এই ধরনের লোকগুলো কিন্তু এটাকে বাধা দিচ্ছে। তারা বলছে না, এটা করা উচিত হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আগে এরকম যুদ্ধে গিয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চাই না এরকম যুদ্ধে গিয়ে আবার আমরা ক্ষতির মুখে পড়ি। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা সিদ্ধান্তের বিষয়। অনেকে বলছেন যে এটা তার হয়তো এই দ্বিতীয়বার ক্ষমতায় আসবার পর সবচেয়ে কঠিন সিদ্ধান্ত তাকে এখন নিতে হবে, যে তিনি যদি না যান বা যুদ্ধে না যান, তাহলে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধটা কোন জায়গায় শেষ হবে। এটা কি কূটনৈতিক ভাবে গিয়ে শেষ করা যাবে, সেটাও কিন্তু তিনি বলছেন। কিন্তু এখন ট্রাম্প ইজ ট্রাম্প, তিনি কখন কি সিদ্ধান্ত নেন এটা আমার আমার মনে হয় তিনি ছাড়া আর কেউ জানেন না। কিন্তু ইরানের দিক থেকে ইরান পরিষ্কার যে তারা ফিফথ রাউন্ডে, নেগোসিয়েশনের পঞ্চম রাউন্ডে তারা যে প্রস্তাব দিয়েছিল, তারা প্রস্তাব দিয়েছিল যে দুইটা প্রস্তাব ছিল। একটা হচ্ছে যে ইরানে যদি এই ইউরেনিয়াম থাকে তাহলে জিরো এনরিচমেন্ট, ইরান এই এনরিচমেন্ট করতে পারবে না। আর যদি তারা এনরিচমেন্ট করতে চায় তাহলে সেটা ইরানের বাইরে গিয়ে অন্য কোনো তৃতীয় দেশে এনরিচ হতে পারবে। ইরান সেটা গ্রহণ করে না, তারা মনে করে এটা তাদের অধিকার, এনপিটির আওতায় তারা এই ইউরেনিয়াম তাদের বেসামরিক কাজে ব্যবহার করার জন্য তাদের অধিকার আছে, তারা সেই অধিকারের কথা বলছে। এখন এই একই প্রস্তাব যদি আবারও বা এই প্রস্তাবের ভিত্তিতে যদি নেগোসিয়েশনের কথা বলেন, তাহলে আমার ধারণা ইরান রাজি হবে না। তবে যদি সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে ফ্লেক্সিবিলিটি দেখান এবং ইরানকে যদি বলেন যে ঠিক আছে, তোমাকে আমরা একটা ফ্লেক্সিবিলিটি দেব, তখন আমার ধারণা এখনো একটা আলোচনার মধ্য দিয়ে এই যুদ্ধের পরেও একটা সমাধানের দিকে যাওয়া সম্ভব। এবং ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন আসি কথা বলছিলেন, তিনি কিন্তু এই নেগোসিয়েশনের সম্ভাবনাকে উড়িয়ে দেননি। তো কাজেই সেটাও একটুখানি আশার জায়গা আছে। এখন জানি না, এটা নির্ভর করবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের উপর। জি,
আসলে কতদূর গড়াবে সেটা নিয়ে কথা বলতে আরেকটু তো চাই, এবং কার কি পরিণতি হতে পারে মধ্যস্থতা না হলেও আহ, সেটি নিয়েও একটু কথা বলতে চাই। কিন্তু আপনি যেটি বলছিলেন জনাব হুমায়ুন কবির যে ফার্দোতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্রে, এরকম পরিকল্পনা ট্রাম্প কি ভাবছেন আর কি করবে সেটি তিনিই বলতে পারেন। আমি একটু এটা জানতে চাই জনাব ডক্টর আকমল হোসেন আপনার কাছে, যে এইরকম সক্ষমতা, কারণ আমরা জানি যতটুকু জানি আর কি, যে ফার্দো সেটি পাহাড়ের নিচে একটা স্থাপনা, সেটিকে হামলা করে ধ্বংস করে ফেলবার মতো পরিস্থিতি বা সক্ষমতা কি আছে? ফার্দোর নিরাপত্তাটা আসলে কেমন, কতটুকু? আচ্ছা, আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটা পয়েন্ট আমি ভুলে গিয়েছিলাম তখন বলতে। সেটা হচ্ছে যে 2015-তে একটা চুক্তি হয়েছিল, কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা এই নাম দিয়ে, যেটা ইরান ইরান এবং অন্য দিক দিয়ে আহ, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চায়না, এরা সবাই ছিল। এবং সেই চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু যে পরীক্ষা সেটা বন্ধ করেছিল বা করবে এরকম প্রতিশ্রুতি ছিল। এবং তার পরে মানে তার আহ, রেজাল্ট হবে যে ইরানের উপরে যে অর্থনৈতিক বিধিনিষেধ আছে সেগুলো প্রত্যাহার করা। এটা 2015-তে করা হয়েছিল, তখন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। কিন্তু পরবর্তী যিনি প্রেসিডেন্ট, এই ট্রাম্প সাহেব, তিনি এসে 2018-তে ওই চুক্তি থেকে আমেরিকাকে মানে প্রত্যাহার করে নিল। এবং আমেরিকা প্রত্যাহার করার কারণেই আর এটার কার্যকারিতা থাকছে না। তো সুতরাং ইরানকে যে অস্ত্র তৈরি করার অভিযোগে অভিযুক্ত করা, সেটা তো আমি মনে করি কোনো মরালি কোনো জাস্টিফিকেশন নেই, বা লিগালিও না। কারণ আপনি যদি ওই চুক্তিটা তখন টিকতো, হুম। ওই কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, তাহলে আজকের এই পরিস্থিতি হয়তো হতো না। এই এক তারপরে এবার আপনি যেটা বললেন যে পার্দোর ভেতরে যে মানে পাহাড়ের নিচে যে আহ, আপনার পরমাণু যে ইয়েগুলো রয়েছে, স্থাপনা, পরীক্ষাগার, সেগুলোকে ধ্বংস করা দরকার। তো আমি বোধহয় আজকে পড়ছিলাম যে এটা এমন গভীরে করা এই স্থাপনা তৈরি করা হয়েছে, এবং সেগুলো খুব রিইনফোর্স কংক্রিট দিয়ে আপনার ঢাকা। এখন ওইটাকে ধ্বংস করার জন্য যেটা যে ধরনের মানে অস্ত্র দরকার, যে ধরনের বোমা দরকার, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ইরা আহ, এই তার মিত্র ইসরায়েলকে দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখন কথা হলো সেই অস্ত্রটা তারা ব্যবহার করবে কি করবে না। কারণ এটা ব্যবহারের ফলাফলও তো আছে। তার মানে এটা শুধু ওই ধ্বংস তৈরি করবে, মানুষ ক্ষয়ক্ষতি হবে তা না, এর একটা প্রতিক্রিয়া তো আছে আন্তর্জাতিক। তার মানে আন্তর্জাতিক সম্প্রদায় যতই নিশ্চুপ থাকুক না কেন, কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো এবং কোনো কারণ ছাড়া, তাহলে তার কি নতিজা, তার কি ফল হতে পারে? আমরা ইরাক দখল করেছিল আমেরিকানরা মিথ্যা কথা বলে, কিন্তু সেই ইরাকে তাদের যে পরিমাণ লোক ক্ষয় হয়েছে পরবর্তীকালে, বা ইরাকের একটা স্থিতিশীল সমাজকে ওলটপালট করে দিয়েছিল ওই ঘটনা। তা আজকে এই ধরনের অস্ত্র ব্যবহার করে ইরাক ইরানকে হয়তো আপাতত আহ, দুর্বল করা যাবে, বা হয়তো তার শাসক পরিবর্তনও করা যেতে পারে। কিন্তু তাই বলে ইরানের অন্য সাধারণ মানুষের ভেতরের কোনো প্রতিক্রিয়া হবে না, বা নতুন করে ইরানের ভেতরে নতুন নতুন আঘাত করার মতো রাজনৈতিক শক্তির জন্ম নেবে না, এটা কিন্তু আমরা বলতে পারি। কারণ ওই যে আহ, আহ, আমাদের অ্যাম্বাসেডর সাহেব বললেন যে ইরানিদের একটা ঐতিহ্য আছে, দীর্ঘকালের ইতিহাস আছে, যে তারা বাইরের কোনো হস্তক্ষেপকে মেনে নিতে চায় না। এবং ইরাকের বিরুদ্ধে তারা লড়াই করেছে, সেই লড়াইয়ে তারা শেষ পর্যন্ত ইরাককে বাধ্য করেছে তার সাথে শান্তি ইয়ে যুদ্ধ
বন্ধ করার ক্ষেত্রে। সুতরাং আমরা ওই ইতিহাসের ওই ঐতিহ্যের কথা ভেবে হয়তো বলতে পারি যে এই অস্ত্র ব্যবহার হলো, সেটা শেষ বিচারে আপনার লাভ হবে না, মানে আমেরিকার লাভ হবে না, ইসরায়েলেরও লাভ হবে বলে আমি বলি। জি, আমি একটু এটাও বুঝতে চাই জনাব হুমায়ুন কবির যে এটি কি আসলে মানে পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক অস্ত্র তৈরির একটা প্রকল্প, এটিকেও কি নিরাপদেই ধ্বংস করে ফেলা যায়? এই বিষয়ে ধারণা আসলে আমাদের স্বাভাবিকভাবে তো খুব নাই। এটিকে কি মানে যেমন পারমাণবিক বিস্ফোরণ হলে সেটি একদম সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট বা প্রভাব তৈরি হয়, শুধু যেখানে হামলা হচ্ছে সেখানে না, এটার প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এই নিরস্ত্রীকরণ, ধরুন যদি এরকমটা হয়, যদি এরকম সত্যি সত্যি হামলা করে, সেটি কি নিরাপদ হয়, নিরাপদ হবে? এখানে আমি দুইটা আগের দৃষ্টান্ত দিই, তাহলে হয়তো বুঝতে সাহায্য হবে। ইরাক 70-এর দশকের শেষ বা 80-র দশকে তারা পারমাণবিক প্রকল্প চালু করে, এবং সেই প্রকল্পটার উদ্দেশ্য মোটামুটি এরকমই ছিল, যদি সম্ভব হয়। তখন সাদ্দাম হোসেন আমল। ইসরায়েল কিন্তু 1981 সালে সেটাকে বোম মেরে ধ্বংস করে দিয়েছে। 2007 সালে সিরিয়া চেষ্টা করেছিল এরকম আরেকটা প্রকল্প হাতে নিয়ে এগোবার জন্য, সেটাকেও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল 2007 সালে। এখন আপনি যে কথাটা বলছেন, ইসরায়েলের এই ফার্দোকে ডিস্ট্রয় করবার মতো ক্যাপাসিটি ইসরায়েলের নাই, এবং এটা ব্যবহার করার জন্য যে বিমান দরকার, B-52, এটা আমেরিকা ছাড়া এই মুহূর্তে কারো কাছে নাই। আর যে বোম, যে ব্লাস্টার, আপনার যেটা বলে এটাকে ডিস্ট্রয় করার জন্য যে বোমা দরকার, এই বোমাটাও শুধুমাত্র মার্কিনীদের হাতে আছে। এবং এটাকে এই এটাকে পাড্ডকে যদি ধ্বংস করতে হয় মাটির নিচে গভীরে গিয়ে, বাংকার ব্লাস্টার বলে, এই অস্ত্রটা মার্কিন যুক্তরাষ্ট্রকেই ব্যবহার করতে হবে, এটা ইসরায়েল পারবে। এবং সেটা যদি করে, আপনি আকমল ভাই বলছেন যে এটা করলে এইটা ধ্বংস হয়তো হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এতে অংশগ্রহণ করলে এটাকে ধ্বংস না করে তারা কাজটা শেষ করবে, এটা আমার মনে হয় না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এতে অংশগ্রহণের বিপদ আছে অনেক। তার কারণ হলো প্রায় 40,000 মার্কিন সৈন্য কিন্তু বিভিন্ন দেশগুলোতে, গালফের বিভিন্ন দেশে আছে, ইরাকে আছে, বাহরাইনে তাদের 7ম নৌবহরের ঘাঁটি আছে, সবচেয়ে কাতারে আছে। তাদের সবচেয়ে বড় এয়ার বেজ হচ্ছে কাতারে। তো কাজেই এখন এই ঘাঁটিগুলো কিন্তু খুবই অল্প ডিস্টেন্স, এবং ইরান ইরান যদি আক্রান্ত হয়, তাহলে মানে ইরানের জন্য তো এটা একেবারে শেষ পর্যায়ে, মানে তার হুম। সম্ভাবনা শেষ। তখন যদি ডেসপারেট হয়ে ইরান কিন্তু এগুলোর উপর আঘাত করতে পারে, এবং হরমুজ প্রণালী যেটা আছে সেই হরমুজ প্রণালীও কিন্তু বন্ধ করে দিতে পারে, যদিও তাতে করে ইরানেরও ক্ষতি হবে, এবং সেটা একটা ডেসপারেট অ্যাকশন হবে। এছাড়াও ধরেন এনপিটি সদস্য, ইরানের জন্য এনপিটি থেকে বের হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা অপশন হতে পারে যদি তারা ওইরকম ডেসপারেট হয়। এবং আহ, আমরা দেখেছি, সেটা পাকিস্তানের ক্ষেত্রে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেত্রে বলেন, একটা দেশ যখন ডিটারমিন্ড হয়ে যাবে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবেই, আপনি যত প্রতিকূলতা তাদের সামনে রাখেন, এটা দিয়ে আটকানো যায় না। তার দৃষ্টান্ত বললাম তো, নর্থ কোরিয়া বহুকাল ধরে আইসোলেটেড, তারপরে কিন্তু পারমাণবিক অস্ত্র বানিয়েছে। পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র 80-র দশক থেকে তাদেরকে বিভিন্ন ধরনের চাপে রেখেছে, কিন্তু 98 সালে গিয়ে তো পাকিস্তান অস্ত্র বানিয়ে সেটা বিস্ফোরণও ঘটিয়েছে। তো কাজেই ইরানকে যদি আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেখানে ইরানের সামনে অস্ত্র তৈরি ছাড়া আর কোনো অপশন থাকবে না, তো সেটা আজকে হবে না, কিন্তু সেটা এখন থেকে 10, 15, 20 বছর পরে ইরান হয়তো সেই কাজটা করতে বাধ্য হবে, এবং সেটা কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য ভালো হবে না। কারণ মনে রাখতে হবে, ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় বা তৈরি করতে পারে, সেক্ষেত্রে সৌদি আরব, সেও কিন্তু তার প্রতিদ্বন্দ্বী, তারাও সেই কাজটা করতে চাইবে। সৌদি আরব করলে ওর পাশে ইরাক করতে চায়, ইরাক আমি বলছি, তুরস্ক করতে চাই, ইজিপ্ট করতে চাই। তার অর্থ একটা আগামী দিনে মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের পারমাণবিক আহ, মানে অস্ত্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তো কাজেই এই যুদ্ধ শুধুমাত্র কূটনীতির মাধ্যমে যদি শেষ হয়, তাহলে এই ধরনের নেতিবাচক সম্ভাবনাকে হয়তো থামিয়ে রাখা যায়। তা যদি না হয়, যদি শক্তি প্রয়োগ করে হয়, তাহলে আমার ধারণা আমরা সামনের দিকে
আরো বড় ধরনের জটিলতার আশঙ্কা করতে পারে। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। ডক্টর আকমল হোসেন, আপনার কাছ থেকেও একদম খুব সংক্ষেপে কোন মানে পরিণতি কেমন হতে পারে, ভবিষ্যৎ কেমন দেখছেন? জনাব হুমায়ুন কবির দুটো পরিণতির কথা বলছিলেন, এদিকে গেলে একরকম, একদিকে আপনি কেমন আসলে দেখেন? না, এটা তো ঠিক যে আসলে যুদ্ধ বা হিংসা আরেকটা যুদ্ধ বা আরেকটা হিংসাকে তৈরি করে। মানে আজকে ইরান যদি পরাজিত হয়, আমি আগেই বলেছি সেই পরাজয়ের রেজাল্ট খুব খারাপ হবে, অর্থাৎ ইরানের ভেতর থেকেই প্রতিরোধ তৈরি হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যেমন ইরাকের ভিতরেও প্রাথমিকভাবে যখন ইরাককে দখল করে নেওয়া হলো, আমরা ওইখানে আইএস এর জন্ম দেখেছি। আইএস তৈরি হয়েছিল, ইসলামিক স্টেট, ইরাক এবং সিরিয়ার অংশ বিশেষ নিয়ে, যেমন যে ইসলামিক স্টেট তখন একটা বিরাট হুমকি হিসেবে দেখা দিয়েছে বিশ্ব শান্তির জন্য। তো সুতরাং এখানেও ইরানকে আপনি আঘাত করলে ইরান আহ, মানে চুপচাপ মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত, এটা তো আঞ্চলিক শান্তি, আঞ্চলিক শান্তির জন্য, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য খুব খারাপ ফলাফল বয়ে আনবে। এবং হুমায়ুন কবির সাহেব যেটা বলছিলেন যে এই যে পরমাণু অস্ত্রর যে প্রতিদ্বন্দ্বিতা, যদি একটা মানে রাষ্ট্র তৈরি করে তাহলে আরেকটি রাষ্ট্র তৈরি করে,